ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড, সেই বিচার করার প্রতিশোধ নেবার জন্য আজকে একটা সাজানো নাটকের মতো করে শেখ হাসিনাকে সাজা দেবার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং সেখানে বিচারক সেট আপ, লয়ার সেট আপ দেখেই আমরা বুঝতে পারছি এটা বিচার নয়, এটা হলো পূর্বে যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া। কাজী সেটা কোনোভাবেই তারা সফল হবে না, আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ভিডিও কল আমরা কখনো করি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় নির্দেশনা দেন যে স্ব এমপিরা নিজ এলাকায় কর্মীদের সুসংগঠিত করতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, কোনো সহিংসতা নয়, তবে গণতান্ত্রিক এবং কনস্ট্রাকটিভ উপায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেভাবে তিনি বিভিন্ন নির্দেশনা দেন। সেই নির্দেশনা শুধু আমাদের বিচ্ছিন্নভাবে না, এক একটা গ্রুপ করে, টেলিগ্রাম গ্রুপ করে, বিভিন্ন গ্রুপ করে প্রতিটি জেলায় প্রতিটি কমিউনিটিকে, লয়ার কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি, দলের নেতৃবৃন্দ সবখানি তিনি সক্রিয় আছেন। এবং ওনার সঙ্গে কথা বলে, ওনার অ্যাক্টিভিটিস দেখে আমার বিশ্বাস জন্মেছে যে আমাদের চেয়ে অনেক বেশি প্রাণ অফুরান শক্তির অধিকারী উনি, এবং ওনার দৃঢ়চেতা যে মানসিকতা, ওনার যে অদম্য বিশ্বাস এবং শক্তি, আর ওনার যে দূরদৃষ্টি, অতীতে আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি। ইনশাল্লাহ ওনার পরিকল্পনা উনি সফলভাবে করতে পারবেন, এটা আমার বিশ্বাস। উনি নেতা কর্মীদের যেভাবে অ্যাডভাইস করা দরকার, কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি তো শেখ হাসিনা, উনি সেভাবেই কাজ করছেন, সেভাবেই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উনি খুবই ভালো আছেন। এই ক্ষেত্রে মানে আপনি আইনের মানুষ, মানে বারবার এই নিষিদ্ধ প্রসঙ্গে এই জন্য যাচ্ছি যে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যিনি সরকার প্রধান, তিনি সরাসরি আন্তর্জাতিক ফোরামে এবং দেশের ভেতরেও বলেছেন যে এই যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে আসলে আওয়ামী লীগ, হ্যাঁ, এবং আওয়ামী লীগ এর শক্তিটা বাংলাদেশের ভেতরে নানা রকম নাশকতা তৈরির চেষ্টা করছে। আপনারা অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের, ছাত্র জনতার, ছাত্রদের বিশেষভাবে নিরাপত্তার জন্য আপনারা একটা হুমকি, বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আপনারা একটা হুমকি। সেটা একটা বড় কারণ কেন বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। তো আপনারা সেটা না শুনে এই যে দলটাকে ক্রমাগত সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন, কিংবা বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন না, এটা কি মানে আপনি আইনের লোক, আপনার কাছে সঙ্গত মনে হচ্ছে কিনা? দেখুন, প্রথমত আমাদের নিষিদ্ধ কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সুদের ব্যবসায়ী, এভাবেই তার পরিচিতিটা সারা পৃথিবীতে আছে। উনি সুদের ব্যবসায়ী না বলে বলেন আমি সামাজিক ব্যবসা করি। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কে? আমাকে নিষিদ্ধ করার উনি কে? হু ইজ হি? আমার দেশের সরকার প্রধান, মানে একটি অভ্যুত্থানের পর ছাত্র জনতা বা বাংলাদেশ সেনাবাহিনী, মানে আমি মনে করি যে এই সকল পক্ষ মিলে যে সরকারটি গঠন করে দিয়েছে, সেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখুন, উনি সরকার প্রধান না আমার দৃষ্টিতে, এবং দেশের সর্বোচ্চ আইন সংবিধান অনুযায়ী উনি সরকার প্রধান না। কেননা বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন নাই। তো ওনারা শপথ নিয়েছেন বঙ্গভবনে, সেখানে বলেছেন যে এই সংবিধানকে সংরক্ষণ করব, অনুসরণ করব, এই সংবিধান মেনে চলব। তো যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই, সেই সরকার প্রধান উনি দাবি করেন কিভাবে? এক। দ্বিতীয় হচ্ছে, আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি আপনাকে একটি বিষয়, আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠান লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ দেখে। সুপ্রিম কোর্টে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়েছিলেন, সেই রেফারেন্সে অনেক বিতর্ক আছে যে আদৌ রেফারেন্সটা হয়েছে কিনা, তখন প্রধান বিচারপতি সহ আর একজন বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি যুক্তির খাতিরে ধরে নিই যে ওই রেফারেন্সটা হয়েছে, সেই রেফারেন্সের ডকুমেন্ট আমার কাছে আছে, আমি আপনাকে পাঠিয়ে দেব। সেখানে সুপ্রিম কোর্ট বলছেন বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক কোন সরকার গঠনের কোনো বিধান নাই। উদ্ভূত পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন,
এবং তাদের শপথ পড়াতে পারেন। তাহলে আমি যদি যুক্তির কথা না আইনের কথা বলি, তাহলে ওই প্রধান উপদেষ্টা নিয়োগটা হতে পারে রাষ্ট্রপতির অধীনে, কারণ রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি আছে, তার বিভিন্ন সেক্রেটারি আছে, তিনি রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বেও তিনি, তার উপদেষ্টা হতে পারেন। কোনোভাবেই তিনি, সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। আমি রিপিট করে বলছি, সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই শব্দটা নাই। তার পূর্বে তারা বলছেন যে এ জাতীয় সরকার গঠনের প্রক্রিয়াও নাই। আবার নিউ এজের সম্পাদক নুরুল কবির একটা ইন্টারভিউ নিয়েছিলেন এই ডক্টর ইউনূসের, তাকে বলেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি কার উপদেষ্টা? ডক্টর মোহাম্মদ ইউনূস জবাবে বলছেন আসলে এভাবে তো ভেবে দেখিনি। তাহলে উনি নিজেই জানেন না উনি কার উপদেষ্টা। ফলে দেশে অন্তর্বর্তীকালীন কোন সরকার নেই। ওনাকে যদি আমি ট্রিট করি যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে উনি আছেন, তাহলে উনি মন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন। উনি কোনোভাবে এক্সিকিউটিভ অথরিটি না। আর কনস্টিটিউশনে যেটা নাই, সেই ব্যক্তি এসে যদি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম, তাহলে তো সেটা নিষিদ্ধ হয় না। অতীতে তো সেনাবাহিনীর কর্মকর্তারা মিলে বঙ্গবন্ধু হত্যার পরে যাদেরকে বসিয়েছিল, আমার দেশের সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে বলছেন যে তারা অবৈধ ছিল, তারা ক্ষমতা দখল নয়, তারা চর দখলের মতো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিল। কাজে সেই আইন এবং সেই জাজমেন্ট, সেই কনস্টিটিউশন কিন্তু এখনো বহাল আছে। সেই লাইটে যদি বলি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন লেজিটিমেট রাইটই নাই ক্লেম করার যে আমি সরকার প্রধান। এবং আমি একজন নাগরিক হিসাবে মনে করি, আমি একজন আইনজীবী হিসাবে মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই কোনো বৈধ সরকার না। তিনি বৈধ না হলে তিনি একটি বৈধ রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার রাখেন না। যদি তিনি কোনো কাগজে কিছু করেন, সেটা অবৈধ। এই অবৈধকে আমরা মানতে পারি না। কিন্তু এই যে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নাই, আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, এটা বলে আমাকে যেটা মনে করালেন, মানে আওয়ামী লীগ সরকার আদালতকে ব্যবহার করে তার সুবিধা অনুযায়ী এই রায়টি এনেছিল, এই অভিযোগ তো আছে যে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা দীর্ঘকাল আন্দোলন করলেন, 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের আন্দোলন, বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করলেন, সেই রায় আপনারা বাতিল করলেন। তারপর দেখেন এই যে 2014, 18, 24-এ যে ধরনের নির্বাচন আপনারা অনুষ্ঠান করলেন, তার ফলশ্রুতিতে, এই একতরফা নির্বাচনের ফলশ্রুতিতে আপনাদের পতন ঘটলো। সেটা তো একটা খুব জনপ্রিয় ন্যারেটিভ এবং এর নানা রকম যুক্তি কিন্তু দেওয়া সম্ভব। এবং দেখুন এখন শুধু তো হত্যা মামলা না, এই 2014, 18, 24-এ একতরফা নির্বাচনের জন্য এখন প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনা সহ 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তার করা নানা রকম রাজনৈতিক সংস্কৃতি নষ্টের যে কাজ, বা বলতে পারি রাজনৈতিক অপরাধ, তারও তো তদন্ত শুরু হয়েছে। দেখুন, প্রথমত যে তত্ত্বাবধায়ক সরকার যে আনকনস্টিটিউশনাল, এইটাকে ক্লেম করে সুপ্রিম কোর্টে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করেনি। সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিশিষ্ট আইনজীবী। তারা বলেছিল যে সংবিধানে যে বিধান নাই, সেরকম বিধান এখানে অ্যাড করার সুযোগ নাই। তারা কোর্টে বলেছিল যে সংবিধানের আর্টিকেল 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের মূল স্ট্রাকচার, ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পরিপন্থী কোন আইন হতে পারে না। যদি কোন আইন করা হয় তাহলে সে আইন বাতিল হবে। ওই বিধান থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে নিয়ে বিতর্ক আসলো কোর্টে, কিন্তু ওই ব্যবস্থাটার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ আর্গুমেন্ট করলো। কেন বিতর্ক হলো? তত্ত্বাবধায়ক সরকারকেই যখন বিতর্কিত করার জন্য প্রথম বিচারপতি KM হাসানের বয়স বাড়িয়ে তাকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে, এই দূরভিসন্ধিমূলক পরিকল্পনাটা তৎকালীন বিএনপি সরকার নিয়েছিল। প্রস্তাবটা দিয়েছিলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। তিনি রিটায়ার্ড করার পরে এটাকে কার্যকর করা হলো যাতে তিনি এটাকে ব্যবহার করতে না পারেন। এবং মাহমুদুল আমিন চৌধুরী তার ফেয়ারওয়েলে এই কথাগুলি কিন্তু বলে গেছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য যখন একটা বিভিন্ন রকম ইম্পোজিশন হলো সেটা, এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যারা আসলেন সে সময়, যেমন
প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ নিজেকেই নিজে বললেন যে আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। হাইকোর্টে একটা রিট করলেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, সবাই মিলে। তখন হাইকোর্টকেও তারা ব্যবহার করে বললেন, বিচারপতি আওলাদ আলী রুল দিতে চাইলেন, অ্যাটর্নি জেনারেল বললেন যে বিকালে রুলটা দেন। বিকেলে এসে বললেন বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসসির, প্রধান বিচারপতি, তিনি এই চিরকুটে লিখে দিয়েছেন এই কোর্টে মামলা শুনানি হবে না। তখন কিন্তু অন-11 পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটটা বললাম এ কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু অ্যাবিউজ করা হয়েছিল। দ্বিতীয়, আপনি বলছেন যে আমাদের সময়ে 3টে নির্বাচনের কথা বলেছেন, যে এই 3টা নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি তো আপনাকে একটু পিছনে নিয়ে যেতে চাই। যদি নির্বাচনের কোনো ত্রুটি নিয়ে মামলা হয়, তাহলে যে নির্বাচনে 120% ভোট কাস্ট হয়েছিল হ্যাঁ না ভোট জিয়াউর রহমানের। ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা। বিশেষজ্ঞদের তৈরি এই যাত্রাপথে প্র্যাকটিস করুন স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং স্কিল, যা আপনার জীবনে ছোট বড় ভোট জিয়াউর রহমানের, সেই নির্বাচনটাও কি আলোচনায় আসার অবকাশ রাখে না? যে নির্বাচনে বিচারপতি আব্দুর রউফ মাগুরা নির্বাচন কেলেঙ্কারির পরে ঢাকা এসে অসহায়ের মতো অবস্থায় পড়েছিলেন, যে নির্বাচনে রমনায় মোসাদ্দেক আলী ফালুকে নির্বাচিত করার ঘটনা নিয়ে দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে নির্বাচনে 2 দিন পরে নির্বাচনের রেজাল্ট পাবলিকেশনস এর রাতে গণমাধ্যম কর্মীদের বের করে দিয়ে 2 দিন পরে জেনারেল এরশাদ ঘোষণা দিয়েছিলেন টেলিভিশনের মাধ্যমে যে এরা এখন নির্বাচিত হলো। যে নির্বাচন 15ই ফেব্রুয়ারি হয়েছিল, যেখানে কেউ না যাওয়ার পরেও নির্বাচন হয়েছিল, সে সময়ও তো কেউ না কেউ চিফ ইলেকশন কমিশনার ছিল। এইরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনার ভিতর থেকে এই আলোচনা আসবে। আর নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকলে তার, আপনারা যে নির্বাচনগুলো করেছিলেন 14, 18 আর 24-এ, সেগুলো তার মানে ওই নির্বাচনগুলোর সমতুল্য, সেটা তো স্বীকার না, আমি সমতুল্য বলছি না। আমি বলছি যে যে কোনো নির্বাচনের ত্রুটি নিয়ে মামলা করার সুযোগ আছে ইলেকশন ট্রাইব্যুনালে। ধরুন 2018 কথা আপনি বলেছেন। আচ্ছা, 2018 নির্বাচনে 39টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এর ভিতর বিএনপি জাতীয় পার্টি ছিল। বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছিলেন, বিএনপি, গণফোরাম, জাসদ, ওয়ার্কার্স পার্টি, নজিবুল বাসার ভান্ডারীর দল, সবাই তো বিএনপির লোকেরা তো সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা সেই নির্বাচনকে একসেপ্ট করে পার্লামেন্টও তো তারা ছিলেন, পার্লামেন্টের ফ্যাসিলিটিস নিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি এনেছেন, এমপি হিসাবে সুযোগ সুবিধা নিয়েছেন। কাজে ওটা নিয়ে কিন্তু আবার ধরেন 2014 নির্বাচন নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, তারা সব হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট সেই জাজমেন্ট দিয়ে যে ডিসিশন দিয়েছে, ডিসিশনের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিলেন। অ্যাপিলেট ডিভিশনে কিন্তু বলেছে কনস্টিটিউশনালি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কেউ যদি পার্টিসিপেট করে না থাকে তাদেরকে ফোর্স করে আনার সুযোগ নাই। যদি কেউ পার্টিসিপেট না করে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতেই পারেন। কাজে ওই বিষয়গুলো কিন্তু সর্বোচ্চ আদালতে মীমাংসিত বিষয়। এই যে আপনি বললেন মানে উচ্চ আদালতের রায়গুলো তো খুব বদলে যায় বাংলাদেশে সবসময় সরকারের সাথে সাথে। দেখেন এই যে যুদ্ধাপরাধের বিচারের কথাই যদি বলি, একেবারে আপিল বিভাগে পর্যন্ত রায়ে এটিএম আজহারুল ইসলাম জামায়াত নেতা, তার কিন্তু মৃত্যুদণ্ড বহাল ছিল। এখন যে প্রধান বিচারপতির আপিল বেঞ্চ, তারা সেই মামলার রিভিউ করে কিন্তু বলেছে যে তিনি ন্যায় বিচার পান নাই এবং তাকে খালাস দিয়েছে। কাজেই ওই যে মানে বাংলাদেশের উচ্চ আদালত তো একসময় সামরিক আইনকে প্রয়োজনীয় বলে রায় দিয়েছে, তারপর আবার সেই সামরিক আইন জারি অবৈধ বলেছে। আবার এই যে আপনি যেমন বলছেন যুদ্ধাপরাধের বিচার করেছে, আবার যুদ্ধাপরাধের বিচারে মৃত্যুদণ্ড প্রাপ্তকে খালাস দিয়েছে। কাজেই এই বিষয়টা যদি আপনারা মানে সেটাকে কিভাবে দেখেন আসলে, এবং আপনারা যে যুদ্ধাপরাধের বিচার করেছেন সেটাকে তো ন্যায় বিচার হয়নি বলেছে। এখন 2014-18 বিষয়ে আমি নিশ্চিত আদালত একেবারেই বলবে না যে সেগুলো সাংবিধানিক ছিল। মানে এখন বদলে যাবে বলে মনে করেন কিনা রায়? দেখুন, আমি আইন অঙ্গনের মানুষ, আইন পেশায় দীর্ঘদিন। আমি এখন যেখানে আছি সেখানে একটা ল ফার্মের সঙ্গে আমি সম্পৃক্ত। আমাদের কোর্ট নিয়ে কথা বলতে গেলে আমাকে খুব হিসেব করে কথা বলতে হয়। আমি শুধু বলবো, আইনের বাইরে গিয়ে যদি কোনো ব্যাখ্যা দেওয়া হয়, আইনের বাইরে গিয়ে যদি কারো মনোরঞ্জনের জন্য কিছু করা হয়, সেটা কিন্তু
ইতিহাস ক্ষমা করে না। আমাদের সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন। তিনি কোর্টে উঠে ডিসিশন দেওয়ার পূর্ব মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্টে এসে বললেন, স্যার বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে, সেই হিসাবে তো আপনি আর আজকে বিচারপতিই নেই। তার পরবর্তীতে সেকেন্ড প্রধান বিচারপতি হওয়ার মতো ছিলেন বিচারপতি কে এম শোভা